আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে আমাদের তড়িৎ রসায়নের ক খ সাজেশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা তড়িৎ রসায়ন থেকে সমস্ত ক খ গুলা দেখব। তোমাদের এই তড়িৎ রসায়নের ক্লাসগুলা সুন্দর মতো কভার করে দেওয়ার জন্য আজকে রাত 12টার সময় আমি বসছিলাম তড়িৎ রসায়ন নিয়ে। টোটাল 4 ঘন্টা অ্যানালাইসিস করছি, করে ক খ সাজেশন রেডি করছি। সাজেশন ক্লাসে সবকিছু পড়াই দিব, এইটার পিডিএফ দিয়ে দিব। আমি তড়িৎ রসায়নের ক খর পিডিএফ দিয়ে দিব। পিডিএফ ম্যাটেরিয়াল কোথায় পাবা সেটাও দেখাই দিচ্ছি। তার আগে বলি, এই ক খ ম্যাটেরিয়াল এটা দেয়া ছাড়াও তড়িৎ রসায়নের ওয়ান শট ক্লাস নিব, যেটাতে এ টু জেড সমস্ত বেসিকও আমি দেখাই দিব ইনশাল্লাহ। সো সব এক ক্লাসেই কভার হয়ে যাবে, মানে এক ক্লাসে এটা কভার হবে, আর বেসিকটা সহ সিকিউ এর সবকিছু আরেকটা ক্লাসে কভার হবে। তো তুমি আমার ইউটিউব চ্যানেলে সবকিছুই পেয়ে যাবা। ম্যাটেরিয়ালটা কোথায় পাবা? আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটের ম্যাটেরিয়াল সেকশনে গেলেই সমস্ত ক খ সাজেশন ম্যাটেরিয়ালগুলো পাবা। তুমি ব্রাউজারে যে যা সার্চ দিবা, আমাদের ওয়েবসাইট বিদ্যার্থী, BIBIDDARTHI বিদ্যার্থী। সো BIDDARTHI বিদ্যার্থী লিখে সার্চ দিলে তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইট পাবা। THI বিদ্যার্থী লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পাবা। তো এই যে প্রথম যেটা আসছে বিদ্যার্থী, এখানে গেলে এখানে ম্যাটেরিয়াল বলে একটা সেকশন আছে। এই ম্যাটেরিয়াল সেগমেন্টে যখনই তুমি যাবা, দেখবা যে এর ভিতরে সমস্ত ম্যাটেরিয়ালগুলো সাজাই দেয়া আছে। দেখো সবগুলো আমি সাজাই দিছি, এখনো তড়িৎ রসায়নটা অ্যাড করি নাই, ক্লাস শেষে অ্যাড করে দিব। তড়িৎ রসায়ন সহ সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। তো এখান থেকে তুমি আমার কোর্সগুলোও নিতে পারবা, আবার ম্যাটেরিয়ালগুলো, ফ্রি ম্যাটেরিয়ালগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। সো আশা করছি তুমি এখান থেকে সবকিছু পেয়ে যাবা। তো আমরা ক্লাসে চলে যাই। তড়িৎ রসায়নের এই যে সাজেশন ক্লাস, যা যা এখানে দেখাবো এর বাইরে কিচ্ছু লাগবে না, এইগুলাই পড়ে যাবা, আর এই ম্যাটেরিয়ালটা প্রিন্ট করে বারবার রিভিশন দিবা। ওকে, চলো আমরা দেরি না করে ক্লাস শুরু করি। প্রথমে আসো, আমাদের এখানে বলছে দর্শক আয়ন কি। দর্শক আয়ন কি? তো দেখো, দর্শক আয়ন সবসময় জারণ বিজারণ বিক্রিয়াতে থাকে। দর্শক আয়ন সবসময় জারণ বিজারণ বিক্রিয়াতে থাকে, যেটাকে আমরা ইংলিশে রিডক্স বিক্রিয়া বলি। তো রিডক্স বিক্রিয়ায় স্বাভাবিকভাবে কি ঘটে? জারণ সংখ্যা হ্রাস অথবা জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে। রিডক্স বিক্রিয়ায়, খেয়াল করো, রিডক্স বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে। তো যদি জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে, সবসময় ঘটবে এরকম না। এমন হয় অনেক ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি না ঘটে, জারণ সংখ্যা সমান বা স্থির থাকে। তো যে সমস্ত আয়নগুলার জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি হয় না, জারণ সংখ্যা অপরিবর্তিত অবস্থায় থাকে, তারা আসলে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয় না। এদেরকে আমরা দর্শক আয়ন বলি। তাহলে এটাকে সংক্ষেপে কিভাবে লিখবো? আমরা বলতে পারবো যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত আয়নের জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা দর্শক আয়ন বলি। তাদেরকে আমরা কি বলি? দর্শক আয়ন বলি। তাহলে দর্শক আয়ন কারা? জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের আয়ন সংখ্যার পরিবর্তন হয় না, আয়ন সংখ্যা অপরিবর্তিত অবস্থায় থাকে, তাদেরকে আমরা দর্শক আয়ন বলি। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওটা 4 নম্বর চ্যাপ্টার। এবার বলছে দেখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? তো এই প্রশ্নটা আসবে, বোর্ডে চলে আসবে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি। এজন্য এটা ভালো করে দেখে নিবা। বলছে দেখো, যেই তড়িৎদ্বারের সাহায্যে অজানা তড়িৎদ্বারের মান নির্ণয় করা হয়, তাকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলি। ব্যাপারটা এরকম, ধরো তুমি কপার 2+ থেকে কপার এইটার বিভব নির্ণয় করতে চাচ্ছ। তো এইটার বিভব নির্ণয় করার জন্য এখন তুমি যদি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস আয়ন প্লাটিনামের উপস্থিতিতে এই তড়িৎদ্বারটা ব্যবহার করো, এইটার বিভব হচ্ছে 0। এইটার সাপেক্ষে তুমি কপারেরটা নির্ণয় করতে পারবা। তো একটা সাপেক্ষে একটা নির্ণয় করতে পারার যেই ব্যাপারটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এমন একটা তড়িৎদ্বার যার বিভব আমাদের জানা, এইটার সাহায্যে আমরা সমস্ত অজানা তড়িৎদ্বারের বিভব বের করতে পারি। আমরা কপারের জায়গায় জিঙ্ক নিতে পারি, অন্য কিছু নিতে পারি, যেটাই নিব সেইটার তোমার হচ্ছে যে কি, সেইটার বিভব আমরা বের করতে পারবো। তাহলে কথাটা এভাবে লিখবো, যেই তড়িৎদ্বারের সাহায্যে অজানা তড়িৎদ্বারের বিভব বের করা যায়, তাদেরকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলি। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো, প্রমাণ জারণ বিভব কি? প্রমাণ জারণ বিভব। তাহলে দেখো, আগেরটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এখন আমরা জারণ বিভব বের করব। তো জারণ বিভব এই জিনিসটা বোঝার জন্য তোমাকে আগে আমি একটা
একটা কনসেপ্ট বুঝাই, তারপরে তুমি এটা নিজের মতো করে লিখবা বা এভাবেও তুমি লিখতে পারো, বাট কনসেপ্টটা বোঝা আগে জরুরি। দেখো ধরো তোমার কাছে এইরকম একটা পাত্র দেয়া আছে, এরকম একটা পাত্র দেয়া আছে, এই পাত্রের ভিতরে একটা দ্রবণ দেয়া আছে, এই পাত্রের ভিতরে একটা দ্রবণ দেয়া আছে, দ্রবণটা ধরো জিঙ্ক সালফেটের দ্রবণ। দ্রবণটা কি? জিঙ্ক সালফেটের দ্রবণ। তো এই যে জিঙ্ক সালফেটের দ্রবণ, এটার ঘনমাত্রা আমি ধরে নিলাম 1 মোলারিটি। ওকে, 1 মোলারিটি ঘনমাত্রা একটা দ্রবণ ধরে নিলাম। এখন এর ভিতরে যদি এরকম হয়, এর ভিতরে যদি এরকম হয় যে এরকম একটা তড়িৎদ্বার বা পাত আমি ভিতরে ঢোকাই দিলাম বা ডোবাই দিলাম। এখন এই তড়িৎদ্বার বা পাত, এইটা ধরে নাও জিঙ্কের পাত, একটা জিঙ্কের পাত দিয়ে দিলাম। তো দেখো দ্রবণের ভিতরে, জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে জিঙ্কের পাত দিলাম আমি। আবার বলি, জিঙ্ক সালফেট দ্রবণের ভিতর জিঙ্কের পাত দিলাম। এখন যখনই আমি এই জায়গায় পাত দিব, ঘটনা কি ঘটবে দেখো, ঘটনা হচ্ছে এই পাত দিলে এই দ্রবণের সাপেক্ষে এই পাতটা হয় প্লাস হিসেবে কাজ করবে, নাই মাইনাস হিসেবে কাজ করবে। ধরো এই যে দ্রবণ, দ্রবণটা তো জিঙ্ক 2 প্লাস আর সালফেট 2 মাইনাস, তাই না? এই দ্রবণটা ভেঙে জিঙ্ক 2 প্লাস আর সালফেট 2 মাইনাসে রূপান্তর হয়। এখন এই দ্রবণের সাপেক্ষে এই পাতটা, জিঙ্কের পাতটা হয় প্লাস নাই মাইনাসে রূপান্তর হয়। তো দেখো একটা প্লাস একটা মাইনাস, মানে একটা ক্যাটায়ন হিসেবে আর একটা অ্যানায়ন হিসেবে কাজ করতেছে। তো একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন হিসেবে কাজ করলে এইটাকে বলে হচ্ছে জিঙ্ক দণ্ড। এটাকে কি বলে? এটাকে বলে জিঙ্ক দণ্ড। তো জিঙ্ক দণ্ডের যে স্পর্শতল আর দ্রবণের যে স্পর্শতল, এই দুইয়ের মাঝখানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। সেই বিভব পার্থক্যকে আমরা হচ্ছে যে প্রমাণ জারণ বিভব বলি। এখন যদি এখানে জারণ ঘটে তাহলে সেটা প্রমাণ জারণ বিভব হবে। মেইন কথা হচ্ছে যে আমরা যখন একটা দ্রবণের ভিতরে অ্যানোড বা ক্যাথোডকে ডোবাবো, বা একটা দ্রবণের ভিতরে ইলেকট্রোডকে ডোবাবো, ইলেকট্রোড দ্রবণের সাপেক্ষে, কথাগুলা বুঝবা, একটা দ্রবণ নিছি, সেই দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি, সেই দ্রবণের ভিতরে আমরা যখন ইলেকট্রোডকে ডোবাচ্ছি, এই ইলেকট্রোড দ্রবণের সাপেক্ষে প্লাস বা মাইনাসে রূপান্তর হবে। এই ইলেকট্রোড দ্রবণের সাপেক্ষে প্লাস বা মাইনাসে রূপান্তর হবে। এই প্লাস বা মাইনাসে রূপান্তর হলে দ্রবণ এবং ইলেকট্রোডের মাঝখানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। যেই বিভব পার্থক্যের সৃষ্টি হয় ওটাই হচ্ছে আমার প্রমাণ জারণ বিভব। অর্থাৎ আমরা এখান থেকে বিভব পার্থক্য বের করতেছি। এখন আমি যেই কথাটা তোমাকে বোঝালাম এর সাপেক্ষে জিনিসটা বোঝো। একটি ধাতুর পাতকে আমরা, একটা ধাতুর পাত, এটা ধাতুর পাত, ধাতুর লবণের জলীয় দ্রবণ, এটা হচ্ছে ধাতুর লবণের জলীয় দ্রবণ, জিঙ্ক সালফেট হচ্ছে ধাতুর লবণ, এই জলীয় দ্রবণে ডুবালাম। যদি পরমাণু ধনাত্মক আয়ন গঠনের প্রবণতা বেশি হয় তাহলে ধাতুর পাত এবং দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে আমরা প্রমাণ জারণ বিভব বলি। অর্থাৎ এখানে যদি একটা ধনাত্মক আয়ন গঠনের প্রবণতা সৃষ্টি হয় তাহলে এই দুইটার মাঝখানে যেই বিভব পার্থক্যের তোমার হচ্ছে যে পার্থক্য, দুইটার মাঝখানে যে বিভব পার্থক্য, এইটাকে আমরা বলতেছি যে প্রমাণ জারণ বিভব। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো তুমি কি করবা, তুমি টোটাল ফিনোমেনাটা আগে বুঝবা, বোঝার পরে নিজের মতো করে ব্যাখ্যা লিখবা। তুমি কি করবা, এই ফিনোমেনাটা আমি তোমাকে বোঝালাম না, বোঝার পরে নিজের মতো করে ব্যাখ্যা লিখবা। সোজা কথা, এখানে অ্যানোডকে আলাদা, অ্যানোড ক্যাথোড বা ইলেকট্রোডকে আলাদা করে বলতে হবে, দ্রবণকে আলাদা করে বলতে হবে, একজনের সাপেক্ষে আরেকজন বিপরীত আধান বিশিষ্ট হয়ে যায়। একটা যদি অ্যানোড হিসেবে কাজ করে, মানে একটা যদি প্লাস হিসেবে কাজ করে, একটা মাইনাস হিসেবে কাজ করবে, একটা মাইনাস হিসেবে কাজ করলে একটা প্লাস হিসেবে কাজ করলে, এর ফলে এদের মাঝখানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। সেই বিভব পার্থক্যটাই হচ্ছে আমার প্রমাণ জারণ বিভব। আশা করি ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার বলতে দেখো লবণ সেতু কি, লবণ সেতু কি। তো ভালো করে খেয়াল করো, আমরা ধরো দুইটা পাত্র নিলাম, এইটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে আমার অ্যানোড আছে, এটা আমি আরেকটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে আমার ক্যাথোড আছে। তো দুইটা পাত্র, একটা হচ্ছে অ্যানোড একটা ক্যাথোড। তো এখন যখন আমি এই দুইটাকে কানেক্ট করব, তো অ্যানোডে আমার জারণ বিক্রিয়া ঘটবে আর ক্যাথোডে আমার বিজারণ বিক্রিয়া ঘটবে। তো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে একটাতে তোমার ক্ষয় হবে, একটাতে ক্ষয় হবে আর একটাই হচ্ছে জমা হবে। তো অ্যানোড এবং ক্যাথোড দুইটার ভিতর একটাই ক্ষয় হবে, একটা জমা হবে। তো একটাই ক্ষয় একটাই জমা হওয়া মানে হচ্ছে একটা তোমার প্লাস আয়ন থেকে নরমাল ধাতুতে রূপান্তর হবে আর একটা হচ্ছে নরমাল ধাতু থেকে আয়নে রূপান্তর হবে। একটা ধাতু থেকে আয়ন আর একটা হচ্ছে আয়ন থেকে ধাতু। বুঝতে পারছো? তো এখন এই দুইটা যদি সব সময় তাদের বিক্রিয়াকে কন্টিনিউয়াস রাখতে চায় তাহলে এখানে আয়ন সাপ্লাইটা সব সময় সমান রাখতে হবে। এই জন্য আমরা এখানে আয়ন সাপ্লাইয়ের জন্য একটা সেতু দিই। এই সেতুটাকে আমরা বলি হচ্ছে লবণ সেতু। এই সেতুটাকে আমরা বলি কি, লবণ সেতু। এই সেতুটা তৈরি হয় স্বাভাবিকভাবে, দেখা যায় যে
পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তারপরে দেখো অ্যামোনিয়াম নাইট্রেট, এই ধরনের যে যৌগগুলো আছে এগুলার মাধ্যমে তৈরি করা হয়। এখন বলবা ভাই এগুলা কিভাবে ফিক্স করব যে আমি এগুলার মাধ্যমে লবণ সেতু তৈরি করব? এই জায়গায় খেয়াল করো, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলাকে ভাঙলে দেখবা প্লাস এবং মাইনাস আয়ন পাবা। এই দুইটা ভেঙে দুইটা পাত্রে যাওয়ার যে গতি এটা অলমোস্ট দুইটারই সমান হইতে হবে। অর্থাৎ এখানে যখন KCl ভেঙে পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হবে, পটাশিয়ামও এখানে আসতে যেই সময় লাগবে ক্লোরিনও এখানে যাইতে সেই সময় যদি লাগে, তাহলে তার গতি সমান। যদি গতি সমান হয় তাহলে সে লবণ সেতু হিসেবে কাজ করার উপযোগী। এখন গতি সমান হলে কি হবে, যখনই এখানে প্লাস আয়নের ঘাটতি হবে পটাশিয়াম এসে এখানে চলে আসবে, যখন এখানে মাইনাস আয়নের ঘাটতি হবে তখনই এখানে ক্লোরিন মাইনাস চলে যাবে। অর্থাৎ এই দুইটা দ্রবণকে ব্যালেন্স করার জন্য আমরা লবণ সেতু ব্যবহার করি। এই যে ফিনোমেনাটা তোমাকে আমি বোঝালাম এটাকেই সুন্দর করে লিখবা যে দুইটি অর্ধকোষের মধ্যে, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এটা ধরো জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ, দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপনের জন্য আমরা যে KCl পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণপূর্ণ ইউ আকৃতির কাঁচ নল ব্যবহার করি তাকে লবণ সেতু বলে। খেয়াল করে দেখো তো এটা ইউ আকৃতির কাঁচ নল না, এটা একটা ইউ আকৃতির কাঁচ নল। তাহলে আমরা দুইটা জলীয় দ্রবণের মাঝখানে যে ইউ আকৃতির কাঁচ নল ব্যবহার করতেছি সেটাই হচ্ছে আমাদের লবণ সেতু। দুইটা ইউ আকৃতির কাঁচ নল, খেয়াল করে দেখো ইউ আকৃতির কাঁচ নল, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে লবণ সেতু। বুঝতে পারছো? ইউ আকৃতির কাঁচ নল। তো এই কথাগুলো যেটা আমি বললাম বা বুঝালাম তোমাকে, এটা তুমি একবার দুইবার তিনবার দেখো, বোঝার চেষ্টা করো এবং এইভাবেই তুমি একটু মাথার ভিতর ঢুকে ফেলো, সেট করে ফেলো, তাহলে তুমি পারবা। পরে আসো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা সংজ্ঞা দিবা কিভাবে? দেখো আমরা জানি যে W ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা হচ্ছে ZQ, W ইকুয়ালস টু ZQ। এই W হচ্ছে অ্যানোড বা ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে বা সঞ্চিত হবে বা ক্ষয় হবে, আর Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, Q হচ্ছে চার্জের পরিমাণ। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, যদি আমরা এই চার্জের পরিমাণকে 1 কুলম্ব ধরি, 1 কুলম্ব ধরি, অর্থাৎ আমরা যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, আবার বলি, আমরা যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, 1 কুলম্ব চার্জ, চার্জের পরিমাণকে যদি আমরা 1 কুলম্ব ধরি, তাহলে W ইকুয়ালস টু Z হয়ে যাচ্ছে না? W ইকুয়ালস টু Z হয়ে যাচ্ছে না? অর্থাৎ অ্যানোডে বা ক্যাথোডে 1 কুলম্ব চার্জ প্রবাহের জন্য যতটুকু ধাতু জমা হয় বা সঞ্চিত হয় সেটাই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আবার বলি, 1 কুলম্ব চার্জ প্রবাহের জন্য আমরা যতটুকু, 1 কুলম্ব চার্জ প্রবাহের জন্য আমরা যতটুকু সঞ্চয় বা জমা পাচ্ছি বা যতটুকু ক্ষয় পাচ্ছি সেটা তো W, ওইটাই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো এটাকে সুন্দর করে কিভাবে লিখবা? লিখবে এভাবে যে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি বা 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করি, তখন ওই পদার্থের যতটুকু পরিমাণ অ্যানোডে দ্রবীভূত হয় বা ক্যাথোডে সঞ্চিত হয়, অ্যানোড থেকে দ্রবীভূত হবে আর ক্যাথোডে সঞ্চিত হবে, সেই পরিমাণকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলবো। অর্থাৎ এই পরিমাণটাই দেখো Z হয়ে যাচ্ছে, পরিমাণটাই। তো আমি সবসময় এই টাইপের সংজ্ঞা দিতে যে, এই ধরনের টেকনিক্যাল সংজ্ঞা দিতে যে ফর্মুলা মনে রাখি, ফর্মুলাতে কি করব আমি সেইটা আমি ঘটনাটা এখানে ব্যাখ্যা করে লিখি। তো এখানে আমি দেখলাম যে 1 কুলম্ব চার্জ যদি আমি করি তাহলে W আর Z সেম হয়ে যাচ্ছে। তো আমি ওইটাই সুন্দর করে ব্যাখ্যা করে লিখব যে তড়িৎ বিশ্লেষণের সময় যদি আমি, তড়িৎ পরিবাহের সময় বা তড়িৎ বিশ্লেষণের সময় যদি আমি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, তাহলে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হবে সেটাই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z। আশা করি টোটাল ব্যাপারটা তোমার মাথার ভিতরে ঢুকে গেছে, ক্লিয়ার হয়েছে যে ব্যাপারটা কি ঘটলো। এবার আসো, পরে বলছে ফ্যারাডের ধ্রুবক কি? ফ্যারাডের ধ্রুবক কি? খেয়াল করো, 1 মোল ইলেকট্রন প্রবাহ দ্বারা যেই পরিমাণ বিদ্যুৎ চার্জ উৎপন্ন হয় তাকে আমরা ফ্যারাডের ধ্রুবক বলি। 1 মোল ইলেকট্রন প্রবাহ দ্বারা, মানে 1 মোল ইলেকট্রন প্রবাহিত হতে হবে, এর জন্য যেই পরিমাণ বিদ্যুৎ চার্জ উৎপন্ন হয় তাকে আমরা ফ্যারাডের ধ্রুবক বলি। তো ফ্যারাডের ধ্রুবক হচ্ছে 1 ফ্যারাড। ফ্যারাডের ধ্রুবক কি? 1 ফ্যারাড। তো আমরা 1 মোল ইলেকট্রন প্রবাহের জন্য 1 ফ্যারাড পাই। 1 মোল ইলেকট্রন প্রবাহের জন্য আমরা চার্জ পাই কি? 1 ফ্যারাড। এই 1 ফ্যারাড মানে হচ্ছে 96,500 কুলম। এটা আমাদের মনে রাখতে হবে যে 1 মোল যখন আমি নিব তখন তার জন্য বিদ্যুৎ পাবো 1 ফ্যারাড, এটাকে কুলম্বে কনভার্ট করলে 96,500 কুলম। 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি ইলেকট্রন, এতটি ইলেকট্রন। তো এতটি ইলেকট্রন মানে 1 ফ্যারাড মানে 96,500
500 কুলম, মানে এতটি ইলেকট্রনের চার্জ 96,500 কুলম, মুখস্থ করতে হবে। তো এই লাইনটা মুখস্থ করে ফেলো, এই লাইনটা মুখস্থ করে ফেলো, একদম হুবহু মুখস্থ করে ফেলবা, কেমন? এই লাইনটা মাথার ভিতরে একদম মুখস্থ করে ঢোকায় ফেলবা। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো, ফ্যারাডের প্রথম সূত্রটি লিখো, প্রথম সূত্রটি লিখো। তো ফ্যারাডের প্রথম সূত্র কি ছিল? আমরা ফ্যারাডের প্রথম সূত্র জানি যে W ইজ প্রপোর্শনাল টু কিউ, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তো এটাকে সুন্দর করে লিখবা। কিভাবে লিখবা? যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারের অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হবে তা ওই তড়িৎ বিশ্লেষণে প্রবাহিত তড়িতের পরিমাণের সমান। তাহলে এইটা হচ্ছে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থ, আর এটা হচ্ছে প্রবাহিত তড়িৎ, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থ, আর একটা হচ্ছে প্রবাহিত তড়িৎ। তো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এবার ভালো করে একটা জিনিস খেয়াল করবা, কিউ কিন্তু বিদ্যুতের পরিমাণ বা চার্জের পরিমাণ, আর তড়িৎ প্রবাহ কিন্তু সেম জিনিস না। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি, ওইটা আলাদা জিনিস, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি, এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আর কিউ হচ্ছে চার্জের পরিমাণ, কিউ কি চার্জের পরিমাণ। তাহলে আমরা লেখার সময় এভাবেই লিখবো যে অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হবে তা প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ কিউ এর সমানুপাতিক। এবং বাংলা লেখার পরে লাস্টে এইটুকু লিখে দিব যে W ইজ প্রপোর্শনাল টু কিউ, W ইজ প্রপোর্শনাল টু কিউ। এইটুকু লিখে দিলেই তোমার ফুল মার্ক চলে আসছে, ঠিক আছে? এইটুকু লিখলেই ফুল মার্ক চলে আসছে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, পরে বলছে দেখো, তড়িৎ রাসায়নিক কোষ, এইটা আবার কি জিনিস? তড়িৎ রাসায়নিক কোষ। তো খেয়াল করো, তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা লিখবো আমরা যে যেই কোষে স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজারণ বিক্রিয়ার সাহায্যে রাসায়নিক শক্তি হতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলি। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ যখন হবে তখন নিজে অটোমেটিক জারণ বিজারণ বিক্রিয়া করবে, বাইরে থেকে কোনো শক্তি দেওয়ার দরকার নেই, নিজে অটোমেটিক জারণ বিজারণ বিক্রিয়া করবে। সেই জারণ বিজারণ বিক্রিয়া একটা রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অটোমেটিক শক্তি তৈরি হবে। অর্থাৎ বিক্রিয়া থেকে শক্তি তৈরি করার যেই প্রক্রিয়া সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই রাসায়নিক শব্দটা দেখে আমি মাথায় রাখি যে এখানে রাসায়নিক বিক্রিয়া হয়। তো রাসায়নিক বিক্রিয়া একা একাই রাসায়নিক বিক্রিয়া হয়ে যদি শক্তি উৎপন্ন করে তখন সেটা তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে আমি এইভাবে লিখি যে যেই কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে আমি তড়িৎ রাসায়নিক কোষ বলি। এটা আমার নিজের ভাষায় বললাম। আর যদি তুমি সুন্দর করে বইয়ের ভাষায় লিখতে চাও তাহলে কি লিখবা? যেই কোষে স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি হতে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি, এই কথাগুলো বলতে হবে, তখন তাকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো। পরে বলছে তড়িৎ চালক বল কি? কি বলছে? তড়িৎ চালক বল কি? বলছে একক ধনাত্মক চার্জকে, খেয়াল করো, একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে এনে যেই পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে আমরা তড়িৎ চালক বল বলি। এটা আমরা কি, এটা আমরা ফিজিক্সে পড়ছি, তাই না? ফিজিক্সে আমরা পড়ছি না, চলতড়িতে পড়ছি, স্থির তড়িতে পড়ছি। তো ওখান থেকে আসছে সংজ্ঞাটা। এখানেও যেহেতু আমরা এই যে বিদ্যুৎ নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদের এই সংজ্ঞাটা এখানে চলে আসছে, সেটা মুখস্থ করো। এটার ব্যাখ্যা দিলাম না, এটা হচ্ছে তো ফিজিক্স পড়াইতে যে বহুতবার বলছি, ব্যাখ্যা দিলাম না। পরে বলছে দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? তো আগে ঘটনা কি ঘটছিল? আগে তড়িৎ রাসায়নিক কোষ ছিল, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি হচ্ছিল। এখন তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে বাইরে থেকে তড়িৎ দিয়ে আমি বিশ্লেষণ করব। বিশ্লেষ্য মানে হচ্ছে বিশ্লেষণ করা, মানে ভাঙা। তো ভাঙবো মানে কি? ধরো আমি হাতুড়ি দিয়ে বাড়ি না মারলে কি ভাঙতে পারবো? তাহলে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে যদি আমি ভাঙতে চাই তাহলে এই হাতুড়ি দিয়ে বাড়ি মারা কি হচ্ছে আমার বাইরে থেকে শক্তি দেয়া না, বাইরে থেকে একটা জিনিসের উপর কাজ করানো না? ব্যাপারটা এরকম যে যখন আমার তড়িৎ বিশ্লেষ্য বলবে তার মানে বাইরে থেকে কোন একটা শক্তি দিবে, সেটা কোন শক্তি? তড়িৎ শক্তি। অর্থাৎ তড়িৎ শক্তি দিয়ে যদি আমি রাসায়নিক বিক্রিয়া ঘটাই তখন সেটাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। অর্থাৎ তড়িৎ শক্তি দিয়ে কোনো কিছু যদি আমি ভাঙি বা বিশ্লেষণ করি সেটাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। ব্যাপারটা এরকম, যে সকল রাসায়নিক পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। সরাসরি এটা লিখে দিতে পারো। এছাড়াও আমি যেটা প্রথমে বললাম ওটাও লিখতে পারো। দেখো পরে লাইন লেখা আছে, যে সকল পদার্থের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করলে পদার্থটি বিয়োজিত হয় বা
লিখতে পারো বিশ্লেষিত হয় তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্যর একটা সুন্দর সংজ্ঞা, যেটা আমাদের মাথায় রাখতে হবে। পরে আসো, পরে বলছে প্রমাণ তড়িৎদ্বার বিভব কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ কথাটা যখনই আসবে তখন মাথায় রাখবা এখানে 1 মোলারিটি ঘনমাত্রা নিতে হবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিতে হবে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্যারামিটার, একটা হচ্ছে কনসেন্ট্রেশন, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার। তো 1 মোলারিটি ঘনমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই তিনটা প্যারামিটার আমাদের নিতে হবে। তো প্রথমেই বলে দিচ্ছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ারিক চাপে 1 মোলারিটি ঘনমাত্রার তড়িৎ বিশ্লেষ্য কোনো দ্রবণে ধাতব তড়িৎদ্বারকে ডুবালে, আমরা যদি ধাতব তড়িৎদ্বারকে ডুবাই তাহলে তড়িৎদ্বারে যেই বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলি। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভবটা কি? ওখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেইটা। তাহলে এই বিভব পার্থক্যের সৃষ্টির জন্য আগে আমাদের কি করতে হবে? এই শর্তটা পূরণ করতে হবে। তাহলে আমরা এই লাইনটা সুন্দর মতো লিখবো। আগেও আমি কিন্তু দেখাইছি ব্যাপারটা কি, ওই যে আমরা প্রথমে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিব, এই দ্রবণের ক্ষেত্রে এই যে দ্রবণটা নিব, এই দ্রবণের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকতে হবে, 1 মোলারিটি ঘনমাত্রা থাকতে হবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকতে হবে। তাহলে আমি বলবো কোন একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 মোলারিটি ঘনমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এর ভিতরে যদি আমি কোনো তড়িৎদ্বার প্রবেশ করাই তাহলে দ্রবণ এবং তড়িৎদ্বারের মাঝখানে যেই বিভব পার্থক্যের সৃষ্টি হয়, এটা দ্রবণ এটা তড়িৎদ্বার, এর মাঝখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমার প্রমাণ তড়িৎদ্বার বিভব। ক্লিয়ার হইছে? আগেও বুঝাইছে বেসিকটা, জাস্ট এই জিনিসটা ইমাজিন করতে পারতে হবে। যখনই প্রমাণ বলবে এই তিনটা জিনিসের প্যারামিটার সহ তুমি এটার ব্যাখ্যা লিখবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, পরে বলছে তড়িৎদ্বার বিভব কি? সেম ব্যাখ্যা, সেম ব্যাখ্যা, আগে যেটা দিলাম ওটাই সেম ভাবে দিবা। যে একটা প্রমাণ দ্রবণের ভিতর যখন তুমি একটা তড়িৎদ্বার দিবা তখন দ্রবণ এবং তড়িৎদ্বারের মাঝখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হচ্ছে ওটাই হচ্ছে আমার প্রমাণ তড়িৎদ্বার বিভব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার বলছে দেখো অর্ধকোষ কি? অর্ধকোষ কি? ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই জারণ বিজারণ কোষ বিক্রিয়া করাচ্ছি তাহলে এই জায়গাতে দেখা যাচ্ছে এক সাইডে আমার অ্যানোড হচ্ছে, এক সাইডে আমার ক্যাথোড হচ্ছে। অ্যানোড হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া করে বা জারণ অর্ধকোষ হিসেবে কাজ করে, ক্যাথোড হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া করে, বিজারণ অর্ধকোষ হিসেবে কাজ করে। তো আমার জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ দুইটা পার্ট, একটা হচ্ছে জারণ অর্ধকোষ, একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। তো এইটাকে আমার বলছে দেখো একটা তড়িৎদ্বার এবং এর তড়িৎ বিশ্লেষ্য মিলে যেই জারণ বা বিজারণ অর্ধকোষ তৈরি করে তাকে আমরা অর্ধকোষ বলি। তাহলে এই জায়গাতে ধরো এটা একটা তড়িৎদ্বার এবং তড়িৎ কোষ, এটা একটা তড়িৎ কোষ, তার ভিতরে একটা তড়িৎদ্বার নিলাম, এই দুইটা মিলে এখানে আমার হয় জারণ ঘটাবে না বিজারণ ঘটাবে, যেটাই ঘটাক ওইটা মিলে একটা অর্ধকোষ তৈরি হয়। এই কথাটা বুঝে একটু জাস্ট মুখস্থ করার ট্রাই করবা, কথাটা বুঝবা, বুঝে মুখস্থ করার ট্রাই করবা, দ্যাটস ইট। পরীক্ষা হলে একদম ইজি হয়ে গেল। পরে আসো, পরে বলছে তড়িৎ পরিবাহিতা কি? এটা তো সিম্পল, যে সকল ধাতব এবং অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে এদেরকে আমরা তড়িৎ পরিবাহী বলি। আর তড়িৎ পরিবহনের ক্ষমতাকে আমরা বলি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। সো আমরা এটা আগে থেকে জানি, এটা ক্লিয়ার আমাদের। পরে আসো, পরে বলছে ইএমএফ কি? ইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। সো ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স এইটাকেই আমরা কোষ বিভব বলতে পারি। এটাকে কি বলতে পারি? যেটা ইলেকট্রোমোটিভ ফোর্স এটাই হচ্ছে আমাদের কোষ বিভব। তো এই জায়গাতে যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা কোষ বিভবটা আমরা দেখতেছি, যেই কোষ বিভবটা আমরা দেখতেছি, এই কোষ বিভবটা সংজ্ঞা কিভাবে লিখব? দেখো সবসময় এটা সংজ্ঞা লিখতে গেলে টেম্পারেচার নির্দিষ্ট করতে হবে, ফিক্সড টেম্পারেচার। বলবা নির্দিষ্ট তাপমাত্রায় কোন তড়িৎ কোষের তড়িৎদ্বার পরস্পর সংযোগ অবস্থায় যদি থাকে তাহলে এদের মধ্যকার যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে আমরা তড়িৎ কোষ, তড়িৎ বিভব বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি। তো টেম্পারেচারটা নির্দিষ্ট রেখে তারপরে বলবা যে এদের পরস্পরের সংযোগ স্থলে, তড়িৎদ্বারের পরস্পরের সংযোগ স্থলে। তো এখানে ভালো করে খেয়াল করো দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে তড়িৎ কোষ আর একটা হচ্ছে তড়িৎদ্বার, এই দুইটার পরস্পরের সংযোগ স্থলে। তাহলে তড়িৎ কোষ হচ্ছে এটা কোষ, এর মাঝখানে আমরা ইলেকট্রোড বা তড়িৎদ্বার নিলাম, তাহলে এদের যে সংযোগ স্থল এখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। এই জায়গাতে আমাদের টেম্পারেচার নির্দিষ্ট। এখন বলো তো প্রমাণ অবস্থায় কি শুধু টেম্পারেচার নির্দিষ্ট ছিল? এখানে কিন্তু আমরা ঘনমাত্রা, প্রেসার, কনসেন্ট্রেশন, টেম্পারেচার তিনটাকে নির্দিষ্ট করছিলাম। বাট এইটা সংজ্ঞা দিতে গেলে অ্যাটলিস্ট
টেম্পারেচারটা তোমাকে নির্দিষ্ট করতে হবে। স্পেসিফিক সংজ্ঞা দিতে গেলে পরেরটা তুমি পরে বইলো। ওকে, সো সংজ্ঞাগুলো পড়তে গেলে বুঝতে পারবা কোনটার সাথে কোনটার পার্থক্য কি। আশা করি ক্লিয়ার। পরে বলতে দেখো আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, রিডিং পড়ে নিও। রোধকের যেই বিপরীত রাশি সেটাকে আমরা আপেক্ষিক পরিবাহিতা বলি, তাই না? রোধক আর ইকুয়ালস টু রো এল বাই এ পড়ছি না, এটা হচ্ছে আমার আপেক্ষিক পরিবাহিতা না, এটা হচ্ছে রোধকত্ব। এই রোধকত্ব এইটার ঠিক বিপরীত রাশি গামা সিগমা, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। রোধের বা রোধকত্বের বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এটা হচ্ছে রোধাঙ্ক বা রোধকত্ব, এর ঠিক বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এই ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, পরে আসো। পরে বলছে ফ্যারাডে কি। ফ্যারাডে কি? ফ্যারাডে হলো বিদ্যুতের পরিমাণ বা পরিমাপের একক। ফ্যারাডে কি? ফ্যারাডে হলো বিদ্যুতের পরিমাণ বা পরিমাপের একক। তো খেয়াল করো, আমরা যদি কখনো 1 ফ্যারাডে পাই, 1 ফ্যারাডে মানে এখানে 96,500 কুলম। ফ্যারাডে মানে কি? 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম। তো এই যে 96,500 কুলম, এইটা আসলে প্রকাশ করে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। আবার বলি, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম। এটা আমাদের মাথায় রেখে তারপরে আগাতে হবে। আশা করি ক্লিয়ার। এরপরে বলছে দেখো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, সো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা প্রাইমারি হাইড্রোজেন বা প্রাইমারি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন যেটা, এটাকে আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ধরি, সি, এসআইসি সি। এইটার ক্ষেত্রে আমরা কি করি, এটার ক্ষেত্রে যেটা আমরা করি যে আমরা প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস এটাকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিই, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিই। নেয়ার পরে এইটাকে গ্যাস থেকে আমরা 1 মোলারিটি হাইড্রোজেন প্লাস আয়নে কনভার্ট করি। এই জায়গাতে আমরা যেই তড়িৎ বিভব পাই এটাকে আমরা 00 ভোল্ট ধরে নিই। এইটা সাপেক্ষে এখন আমরা অন্য তড়িৎদ্বারের বিভব বের করার চেষ্টা করি, এই জন্য এইটাকে আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলে বিবেচনা করি। এইটাকে এখানে দেখো ব্যাখ্যা লিখছে, কিভাবে লিখছে বলছে দেখো প্রমাণ হাইড্রোজেন যে তড়িৎদ্বার আছে একে আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলি। পরে বলছে এই তড়িৎদ্বার বের করার সময় আমরা হাইড্রোজেন গ্যাস নিছি যার তোমার চাপ হচ্ছে 1 মোলারিটি 1 অ্যাটম, প্লাটিনাম তড়িৎদ্বার নিছি এবং এই প্লাটিনাম তড়িৎদ্বারের মধ্যে আমরা যখন হাইড্রোজেনকে দিছি তখন সে হাইড্রোজেন প্লাস আয়নে রূপান্তর হয়েছে যার ঘনমাত্রা 1 মোলারিটি। এর ফলে আমাদের যেখানে যে গ্যাস বুদবুদ তৈরি হয়েছে এবং এখান থেকে যে বিভব তৈরি হয়েছে সেই বিভব হচ্ছে 00 ভোল্ট। এই বিভবের সাহায্যে আমরা এখন অন্য তড়িৎদ্বারের বিভব বের করার চেষ্টা করব। তো যেই জানা তড়িৎদ্বারটা আমরা পাচ্ছি এইটাকে আমাদের বলছে যে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। ক্লিয়ার হয়েছে? সো আমি যেই ব্যাপারটা তোমাকে বুঝালাম এটা তুমি রিডিং পড়ো, রিডিং পড়লে এখন ক্লিয়ার হয়ে যাবে। তুমি ওই ফাইলটা পিডিএফটা হচ্ছে তোমার প্রিন্ট করে নাও, নিয়ে এটা রিডিং পড়ো। আমি তো বুঝাই দিলাম, এখন তোমার কাজ হচ্ছে রিডিং পড়া, পড়ে শব্দগুলা নিজের মাথার ভিতর ঢোকানো। কারণ জিনিসটা বোঝাচ্ছি আমি, বোঝানোর সময় তোমার যদি শব্দগুলা মাথার ভিতর না ঢুকে যায় অ্যান্ড এই শব্দগুলা তুমি যদি ব্যবহার করতে না শিখো তাহলে কোনো কাজে লাগবে না। তো কাজে লাগাইতে গেলে তোমার শব্দগুলার ব্যবহারটা ভালো করে শিখতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, পরে বলছে সেকেন্ডারি তড়িৎ কোষ কাকে বলে। সেকেন্ডারি তড়িৎ কোষ কাকে বলে? যেই তড়িৎ কোষের বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তাকে আমরা সেকেন্ডারি তড়িৎ কোষ বলি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, একবার রিডিং দিয়ে যাও, যদি আসে তাহলে লিখতে পারবা, খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি। এবার বলছে দেখো নির্দেশক তড়িৎদ্বার কি, খুব গুরুত্বপূর্ণ এটা। নির্দেশক তড়িৎদ্বার কি? আগের কথাগুলাই জাস্ট আবারও একবার রিপিট। যেই তড়িৎদ্বারের সাহায্যে যেই তড়িৎদ্বারের বিভবের মান পরিমাপের জন্য অপর একটি জানা তড়িৎদ্বার সংযোগ ব্যবহার করা হয় একে আমরা নির্দেশক তড়িৎদ্বার বলি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার কাছে এইটা একটা তড়িৎদ্বার আছে, এইটা আরেকটা তড়িৎদ্বার আছে, এই তড়িৎদ্বারের মান তোমার অজানা, এটা তোমার জানা লাগবে, আর এই তড়িৎদ্বারের মান হচ্ছে জানা। তো খেয়াল করো, এই জানা তড়িৎদ্বারের সাহায্যে তুমি অজানা তড়িৎদ্বারের মান বের করবা। তো যেইটা জানা তড়িৎদ্বার, এই জানা তড়িৎদ্বারকে নির্দেশক তড়িৎদ্বার বলে। অর্থাৎ যেই জানা তড়িৎদ্বারের সাহায্যে আমরা অজানা তড়িৎদ্বারের মান বের করি, এই দুইটার ভিতরে জানাটাকে আমরা বলি হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলছে দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এটা কি? যেই তড়িৎদ্বারের সাহায্যে কোনো অজানা তড়িৎদ্বারের মান নির্ণয় করা যায় তাকে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে পারি। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। পরে আসো রেফারেন্স তড়িৎদ্বার কাকে বলে, একদম সেম
ওই আগেরটাই জানা তড়িৎদ্বার যেটা, ওটাই হচ্ছে আমাদের রেফারেন্স তড়িৎদ্বার। মানে একই প্রশ্নের বিভিন্ন টাইপের ফরম্যাটে লেখা আসে যায়, বিভিন্ন টাইপের ফরম্যাটে। বেসিক সেম, বেসিক আমি অলরেডি কয়েকবার বুঝাই ফেলছি। ওকে, পরে আসো, এবার আসো ক খ এর ভিতর খ নাম্বার প্রশ্নে চলে আসছি আমরা। খ নাম্বার প্রশ্নে, প্রথম খ নাম্বার প্রশ্ন আমাদের বলছে, খেয়াল করো, এই যে এটা বলছে কি, যে সিলভার একটা যৌগ দেয়া আছে এখানে, এই সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান এত বলতে কি বুঝো? তো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এইটা আগে মুখস্থ করবা, 0.001118 গ্রাম পার কুলম্ব। এটা এমসিকিউতে আসে, হ্যাঁ এমসিকিউতে আসে। যদি চলে আসে পরে বইলো না যে ভাই ক্লাসে দেখাইছিলেন ফাইনালি যে পারি নাই, এই কথা বইলো না, এটা কিন্তু এমসিকিউতে আসে। তো আমাদের এখানে প্রথমে আসবে হচ্ছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা দেয়া আছে। এখন আমরা জানি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটার মান যেটা W = ZQ, তাই না? এই Z এর মান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন আমি যদি এই Q এর জায়গায় 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, তাহলে W = Z চলে আসে। তো এখানে খেয়াল করো 1 কুলম্ব গ্রাম পার কুলম্ব দেয়া আছে না, তার মানে এই W এর ভ্যালু এইটা, আর কুলম্ব মানে 1 কুলম্ব। তাহলে এটাই আমাদের বলতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয়, সেটাই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে বোঝায় 1 কুলম্ব তড়িৎ প্রবাহের জন্য অ্যানোডে বা ক্যাথোডে সিলভারের ক্ষেত্রে এত গ্রাম ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয়। দ্যাটস ইট, এইটাই। এখন তুমি বলবা ভাই এখানে আমি ফিক্স করে বলতেছি না কেন যে সঞ্চিত বা দ্রবীভূত হয়? বিকজ সিলভার অ্যানোড হিসেবে কাজ করবে না ক্যাথোড হিসেবে কাজ করবে, এটা ডিপেন্ড করবে আরেকটা তড়িৎদ্বারের উপর। একটা সাপেক্ষে আরেকটা হয়, একটা সাপেক্ষে আরেকটা হয়। সিলভার এখানে অ্যানোডও হতে পারে, ক্যাথোডও হতে পারে। তো এই জন্য আমরা বলতেছি যে অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত, দুইটা কথা দুইটাই বলতেছি। তো সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ এত গ্রাম, কত কুলম্ব চার্জের জন্য? 1 কুলম্ব চার্জের জন্য। খেয়াল করো কত কুলম্ব চার্জের জন্য, এই দেখো 1 কুলম্ব চার্জের জন্য। 1 কুলম্ব চার্জের জন্য যত গ্রাম সঞ্চিত বা দ্রবীভূত হয়, সেটাই হচ্ছে আমাদের এখানে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এই যে জিনিসটা আমি তোমাকে ব্যাখ্যা করার জন্য ইউজ করতে শেখাইলাম, এটা যদি তুমি একবার বুঝে যাও, এই টাইপের জিনিস তুমি এমনি ব্যাখ্যা করতে পারবা। প্রথমে সংজ্ঞা লিখবা, সংজ্ঞার জন্য 1 মার্ক, তারপর এটাকে ভেঙে ব্যাখ্যা করবা, তার জন্য 1 মার্ক, 2 মার্ক তুমি পেয়ে গেলা। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন? আবারও বলে দিই, গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার কেন করা হয়? গ্যালভানিক কোষ হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ। তো এটার এক সাইডে জারণ অর্ধকোষ থাকে, আরেক সাইডে বিজারণ অর্ধকোষ থাকে। এখন জারণ অর্ধকোষে জারণ বিক্রিয়া ঘটবে, বিজারণ অর্ধকোষে বিজারণ বিক্রিয়া ঘটবে। ফলে দেখা যাবে যে এক জায়গা থেকে দ্রবীভূত হবে আর এক জায়গায় সঞ্চিত হবে। ফলে এই জায়গাতে দুই পাত্রের ভিতরে ইমব্যালেন্স সৃষ্টি হয়। এই দুই পাত্রের ভিতরে ইমব্যালেন্স যাতে ব্যালেন্স করতে পারে, এই জন্য আমরা এখানে তোমার হচ্ছে লবণ সেতু ব্যবহার করি। লবণ সেতুতে কি থাকে? লবণ সেতুতে আমাদের অধিক তড়িৎ বিশ্লেষ্য কিছু লবণ দেয়া থাকে। যেমন দেখো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এই টাইপের লবণ, অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। এই লবণগুলোর কাজ হচ্ছে এরা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ করে ফেলে নিজেদেরকে, মানে পটাশিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়নে ভাগ করে ফেলে। তো দেখো এই যে পটাশিয়াম আর ক্লোরিন মাইনাস আয়নে ভাগ করে ফেললাম, এরা সমান, প্রায় সমান গতিতে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আয়ন সাপ্লাই দেয়। কি করে? আয়ন সাপ্লাই দেয়। ফলে যখনই এখানে আয়নের ঘাটতি পড়বে, এই প্লাস আয়ন এখানে এসে সাপ্লাই দিবে। যখন এখানে আয়নের ঘাটতি পড়বে, এখান থেকে মাইনাস আয়ন যেখানে এখানে আয়ন সাপ্লাই দিবে। অর্থাৎ যেখানে যেই আয়নের ঘাটতি পড়বে সেখানে সাপ্লাই দিবে কে? আমাদের লবণ সেতু। তো এই কথাটাই দেখবে এখানে ভালো করে বলা আছে, সুন্দর ভাষায় লেখা আছে যে আমাদের কোষে লবণ সেতুর ব্যবহার অপরিসীম। এটি দুটি কোষের মাঝখানে সংযোগ স্থাপন করে। লবণ সেতু বিদ্যমান, মানে লবণ সেতুতে বিদ্যমান অ্যানায়ন এবং ক্যাটায়নের অর্ধকোষ দ্রবণে পরিব্যাপ্ত হয়। মানে এখানে যে অর্ধকোষ এই সাইড আর এই সাইড, এখানের যে ক্যাটায়ন অ্যানায়ন মানে প্লাস চার্জ আর মাইনাস চার্জ, এটা দ্রবণের ভিতরে এসে পরিব্যাপ্ত হয়। ফলে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। এবার বলছে দেখো লবণ সেতু না থাকলে জারণ অর্ধকোষ ক্যাটায়ন এবং বিজারণ অর্ধকোষে অ্যানায়নের ঘনমাত্রা কমে যায়। মানে তুমি যদি এখানে লবণ সেতু না দাও, তাহলে এই সাইডে ঘনমাত্রা আর এই সাইডে ঘনমাত্রা কমে যাবে। ফলে এক পর্যায়ে যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এই কারণেই লবণ সেতুর ব্যবহার প্রয়োজনীয়। এই কারণেই কি লবণ সেতুর ব্যবহার প্রয়োজনীয়।
বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার বলতে দেখো ফ্যারাডের সূত্র হতে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো। ফ্যারাডের সূত্র হতে একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ফ্যারাডের সূত্র হতে ইলেকট্রনের চার্জ নির্ণয় কিভাবে করবা? ফ্যারাডের সূত্র হতে ইলেকট্রনের চার্জ, দেখো ফ্যারাডের সূত্র হতে ইলেকট্রনের চার্জ বের করতে গেলে তোমাকে ওই বেসিক লাইনটা জানতে হবে যে এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, এটা জানতে হবে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। আর আমরা জানি 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম। এটা লিখবা প্রথম লাইন, 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে। এখানে লেখা আছে দেখো 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে, যেটার মানে হচ্ছে 96,500 কুলম। এখন আমরা জানি 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান ইলেকট্রন, সেটা কত? 6.023 × 10⁻23 টি ইলেকট্রন। তাহলে এতগুলা ইলেকট্রনের চার্জ কত? এত কুলম, 96,500 কুলম। তাহলে একটি ইলেকট্রনের চার্জ যদি বের করো তাহলে 96,500 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23 আসে। ক্যালকুলেশন করলে দেখো 1.6 × 10⁻−19 কুলম আসে। এটা তো আমরা আগেই মুখস্থ করি, তাই না? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻−19 কুলম, ওইটাই দেখো আমি এখান থেকে বের করছি। তো ফ্যারাডের সূত্র থেকে যদি কখনো বের করতে বলে তাহলে এভাবে বের করতে হবে, খুব সিম্পল জিনিস। ফ্যারাডের সূত্র থেকে বের করতে বলে এভাবে বের করতে হবে, একদম সিম্পল জিনিস। এই লাইন কটা একটু ভালো করে শিখে নাও, বিকজ কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন তুমি পাবা। বিলিভ মি, আমার কথা তুমি বিশ্বাস করো আর না করো, এই কথা তুমি পরীক্ষার হলে যে বুঝতে পারবা যে কোনো না কোনো বোর্ডে এটা আসতেছে। তো এটা ভালো করে দেখে যাও। আসো এরপরে আসো, পরে বলছে দেখো তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ একটা রিডক্স বিক্রিয়া, এটা ব্যাখ্যা করতে হবে। তো তড়িৎ বিশ্লেষণ একটা রিডক্স বিক্রিয়া, এটা কিভাবে ব্যাখ্যা করবা? সাপোজ ধরো তুমি যদি সোডিয়াম ক্লোরাইড এইটার তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে এটা তড়িৎ বিশ্লেষণ করলেই বুঝতে পারবা তুমি এটা একটা রিডক্স বিক্রিয়া। তো এই সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, এটা যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে এখান থেকে কি কি তৈরি হবে সেটা তুমি দেখাইতে পারবা, বা সোডিয়াম ক্লোরাইডের কোন একটা ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে সেটা তুমি দেখাইতে পারবা। তো এটার বিস্তারিত আমি আর একদম লিখে দেখাচ্ছি না, এখানে দেখো অলরেডি বলা আছে যে এখানে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে এই সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। পরে এই সোডিয়াম প্লাস আয়ন একটা ইলেকট্রনকে গ্রহণ করে সোডিয়ামে রূপান্তর করে, যেটা আমাদের কি হলো বলতো? জারণ সংখ্যা হ্রাস পাইলো, মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া হলো। ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিরোতে রূপান্তর হলো, মানে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইলো, মানে এখানে জারণ বিক্রিয়া ঘটলো। তো এইটা বিজারণ মানে ক্যাথোডে ঘটবে, জারণ মানে অ্যানোডে ঘটবে। বুঝতে পারছো? এইটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যানোডে সবসময় জারণ ঘটে, এটা মুখস্থ। হ্যাঁ, এইটা তোমাকে একদম লাইভ সেভ করে দিবে। আর ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে, কারণ তড়িৎ রসায়নের পুরাটাই ডিপেন্ড করে এই কোথায় অ্যানোড কোথায় ক্যাথোড ঘটবে, মানে কোথায় অ্যানোডে কি ঘটবে আর ক্যাথোডে কি ঘটবে তার উপর। ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে, এই যে কনসেপ্ট, এটা মুখস্থ করলে তুমি এটার ব্যাখ্যা দিতে পারবে। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো সিলভারের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এত বলতে কি বুঝো? একটু আগেই বুঝাইছি, প্রথমে সংজ্ঞা লিখবা, তারপরে কি বেসিক ব্যাখ্যাটা দিবা। প্রথমে সংজ্ঞা, তারপরে বেসিক ব্যাখ্যা, এটা কিন্তু আসছে, বারবার আসছে। পরে বলছে দেখো কোষে লবণ সেতুর ব্যবহার কেন করা হয়? মুখস্থ করতে হবে, এই কয়েকটা পয়েন্ট দরকার। তো আমরা দেখছি যে যখন আমরা একটা কোষ নিই, কোষে আমরা যখন লবণ সেতু নিই, তো এই লবণ সেতু প্লাস এবং মাইনাস আয়ন হিসেবে এই সাইডেও প্লাস আয়ন সাপ্লাই করে, এই সাইডে মাইনাস আয়ন সাপ্লাই করে। সাপ্লাই করলে কি হয়? মেইনলি এটা দুইটা কোষের মাঝখানে সংযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রথম পয়েন্ট, আমার কাছে দুইটা কোষ আছে, তাদের মাঝখানে সংযোগ রক্ষার জন্য আমি কি ব্যবহার করব? লবণ সেতু ব্যবহার করব, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আয়নের ঘনত্বের সমতা বজায় রাখার জন্য, অর্থাৎ এই সাইডে যেই পরিমাণ আয়ন আছে, এই সাইডে যেই পরিমাণ আয়ন আছে, উভয় সাইডে আয়নের ঘনত্বের সমতা। তো সমতা কিসের? আয়নের ঘনত্বের সমতা বজায় রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। 3 নম্বর পয়েন্ট, তরল সংযোগ বিভব ন্যূনতম মান আনার জন্য, অর্থাৎ এই জায়গাতে যে সংযোগ বিভব আছে, এই সংযোগ বিভবের মান ন্যূনতম আনার জন্য এটা ব্যবহার করা হয়। পরে বলছে দেখো এটা পরোক্ষ সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করে, বর্তনী সম্পন্ন করার জন্য ব্যবহার করে। 5টা পয়েন্ট আছে, অন্তত 3টা পয়েন্ট মুখস্থ করবা, 3টা লিখতে পারলেই গুড টু গো। অন্তত 3টা পয়েন্ট তোমার মুখস্থ করতে হবে, তাহলেই ঠিকঠাক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে দেখাও যে 1 ফ্যারাডের এইটা মান হচ্ছে 96,500 কুলম।
এটা তোমাকে দেখাইতে বলছে। তো আমরা জানি যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম্ব। এটা যদি দেখাইতে চাই আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখন আমরা যদি 1 মোল ইলেকট্রনের চার্জ বের করতে চাই, 1 মোল ইলেকট্রনে 1 ফ্যারাডে বিদ্যুৎ থাকে, তাই না? আমরা জানি 1 মোল ইলেকট্রনে 1 ফ্যারাডে বিদ্যুৎ থাকে। এখন 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 × 10⁻23 এতটি। তো এতটি ইলেকট্রনের চার্জ প্রত্যেকটার সাথে একটা ইলেকট্রনের চার্জের সাথে যেটা আছে সেটা গুণ হবে, গুণ করো, গুণ করলে দেখবা এই দুইয়ের গুণফল 96,500 কুলম্ব আসবে। এই দুইয়ের গুণফল 96,500 কুলম্ব আসবে, এটাই আসবে, ঠিক আছে? সো আমরা এই জায়গা থেকে বলতে পারি যে 1 ফ্যারাড ইকুয়ালস টু 96,500 কুলম্ব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো 1 মোল ইলেকট্রনের যে চার্জ সেটা এত, কই থেকে পাইলাম? এখান থেকে পাইলাম। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। ওকে, পরে আসো, পরে বলছে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো? তো আগেও আমরা দেখছি, কি দেখছি? যে কোনো এই ফর্মুলা থেকে দেখছিলাম W = ZQ, এই ফর্মুলা থেকে দেখছিলাম Q এর ভ্যালু কি ছিল? আমরা এভাবে দেখছিলাম Q এর ভ্যালু এরকম ছিল যে 1 কুলম্ব চার্জ, তাই না? খেয়াল করো, এখানে আমরা যখন 1 কুলম্ব চার্জ বসাচ্ছি তখন অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হচ্ছে ওটাই আমার Z, তাই না? সেটাই আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওটা আগে সংজ্ঞা লিখলাম, এরপরে বলবো যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে অ্যানোডে বা ক্যাথোডে যদি এত গ্রাম সঞ্চিত বা দ্রবীভূত হয় কপার, তাহলে এটাকেই বলে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত। ক্লিয়ার হয়েছে? সো এই জিনিসটাকেই সংজ্ঞার সাথে মিলায় ভেঙে লিখবা। অলরেডি কয়েকবার বুঝাইছি, এই জন্য এটাকে আবার বেশি মানে দিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে একই জিনিস বারবার রিপিট করলাম না, বাট তুমি আশা করি বুঝতে পারছো যে এটার অ্যাপ্রোচটা কি। অ্যাপ্রোচটা বুঝলে তুমি একটা সংজ্ঞা বুঝলে বাকিগুলো পারার কথা। পরে আসো, পরে বলছে জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব এত বলতে কি বুঝো? তো জিঙ্কের প্রমাণ জারণ বিভব এত বলতে কি বুঝো সেটা জিজ্ঞেস করছে। তো খেয়াল করো, ধরো আমরা একটা দ্রবণ নিলাম, দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, দ্রবণ নিছি জিঙ্ক সালফেটের দ্রবণ। এই জিঙ্ক সালফেটের দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা 1 মোলারিটি জিঙ্ক সালফেটের দ্রবণের ভিতরে যদি আমরা একটা জিঙ্ক দণ্ড স্থাপন করি, তখন এই দ্রবণ এবং দণ্ডের মাঝখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় সেটা হচ্ছে 0.76 ভোল্ট। এটাই বোঝায় এই দ্রবণ এবং দণ্ডের মাঝখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এখন এটাকে সুন্দর ভাষায় তোমাকে লিখতে হবে। কি লিখবা? জিঙ্ক ধাতুর প্রমাণ জারণ বিভব এত বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 মোলারিটি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে যদি আমরা জিঙ্ক দণ্ড বা জিঙ্কের অ্যানোডকে স্থাপন করি বা জিঙ্কের ইলেকট্রোডকে স্থাপন করি, তখন এই দ্রবণ এবং ধাতুর সংযোগ স্থলে এত বিভব পার্থক্যের সৃষ্টি হয়। দ্রবণ এবং ধাতুর সংযোগস্থলে এত বিভব পার্থক্যের সৃষ্টি হয়। বেসিকটা আগে বুঝে আসছি, সেই বেসিকটাই তুমি এখানে ব্যবহার করতেছো। ক্লিয়ার হয়েছে? চিত্রের মাধ্যমে এটাকে ভিজুয়ালাইজ করো, চিত্রের মাধ্যমে মাথার ভিতর ভিজুয়ালাইজ করো, দ্যাটস ইট, দিস ইজ সিম্পল। আর তার চেয়ে বড় কথা, তুমি এখনো আমার কোর্সে ভর্তি হও নাই কেন? এমনি বললাম, যারা আমার পড়ানো বুঝো তারাই ভর্তি হইও, নর্মালি না বুঝলে ভর্তি হওয়ার দরকার নাই, কেমন? বাট এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমার সাথে অ্যাডমিশনে আগাইলে তুমি কেমিস্ট্রিতে মানে কেমিস্ট্রির কোশ্চেনটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আই উইল ট্রাই মাই বেস্ট তোমাকে টু দা পয়েন্টে যতটা সিম্পলিফাইড হইতে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে? অনেক কম প্রাইসে আমার ব্যাচ লঞ্চ করছি, অনেক কম প্রাইসে, চেষ্টা করি শুরুতেই ভর্তি হয়ে যাইতে। ওকে, আশা করি ভালো একটা জার্নি আসবে। পরে আসো, তড়িৎদ্বার বিভব বলতে কি বুঝো? এইটাই আমরা এতক্ষণ বুঝাচ্ছি, তড়িৎদ্বার বিভব বলতে কি বুঝো। যেই কথাগুলো আমি তোমাকে বললাম এটাকেই সুন্দর করে লিখে দিবা। এই যে তোমার হচ্ছে যে দ্রবণ, তড়িৎদ্বার, মাঝখানের মধ্যবর্তী বিভব পার্থক্য, এখানে আর কি কি বলতে হবে? টেম্পারেচারের কথা বলতে হবে, প্রেসারের কথা বলতে হবে, ঘনমাত্রার কথা বলতে হবে। এই কথাগুলো জাস্ট এখানে তুমি সুন্দর মতো বসাই দিবা। পরে আসো, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষক কি? এইটা আমাদের খুব চমৎকার একটা কোশ্চেন, এটা আমাদের শেখা লাগবে। খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যখন থাকবে, খেয়াল করো এই জায়গাতে সোডিয়াম ক্লোরাইড, এটা জলীয় দ্রবণ যখন থাকবে, এইটাকে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে কি ঘটবে? তো খেয়াল করো, আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে অ্যানোড নিছি, ক্যাথোড নিছি, এর ভিতরে পানি আছে, এর ভিতরে সোডিয়াম ক্লোরাইড আছে। তো এই ভিতরে যখন তুমি তড়িৎ বিশ্লেষণ করবা তখন সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হবে এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হবে। পানিও ভাঙবে,
পানি ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর হবে। এবার এখানে আবার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা আছে। এই দুইটা দেখো ধনাত্মক আয়ন, এই দুইটা দেখো ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নগুলোর ভিতরে খেয়াল করলে দেখবা ঋণাত্মক আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা OH এবং ক্লোরিনের মাঝখানে ক্লোরিনের বেশি। ফলে ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন নর্মাল ক্লোরিনে রূপান্তর হবে। তো দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে রূপান্তর হবে। হাইড্রোজেন এর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, ফলে সে ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তর হবে। ফলে এখান থেকে তুমি ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস পাবা। আর এই সোডিয়াম আর এই হাইড্রক্সিল একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্রাইন পাবা। বুঝতে পারছো? সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্রাইন বা দ্রবণ পাবা। তাহলে এখান থেকে আমি এইটা বলতে পারি যে যদি আমি সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন থেকে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ফাইনাল উৎপাদ হিসেবে, এটা এমসিকিউতেও আসে, ফাইনাল উৎপাদ হিসেবে আমরা পাবো হচ্ছে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম ক্লোরাইডের ব্রাইন। ঠিক আছে? সো এই ঘটনাটা এখানে দেখো আমি যেটা বললাম এটা এখানে সুন্দর মতো ব্যাখ্যা করা আছে, তুমি ব্যাখ্যাটা পড়বা আর আমি যেটা বললাম এইটাকেই তুমি সুন্দর মতো লিখবা। এটাকে আগে বুঝে নাও যে কি কি ঘটতেছে। দুইটা পজিটিভ আয়ন দুইটা নেগেটিভ আয়ন, দুইটা পজিটিভ আয়নের ভিতরে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা হাইড্রোজেনের বেশি, আর দুইটা নেগেটিভ আয়নের ভিতরে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ক্লোরিনের বেশি। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবসময় ধাতুর সক্রিয়তা সিরিজের যত নিচে যায় তত চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে। তো হাইড্রোজেনের নিচে আছে, ক্লোরিনও OH এর নিচে আছে, এই জন্য চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। ধাতুর সক্রিয়তা সিরিজ এইটার বা চার্জ মুক্ত হওয়ার প্রবণতার এই যে সিরিজ যেটা, এটা আমি তোমাদের হচ্ছে বেসিক ক্লাসে দেখাবো। যারা বেসিক ক্লাস করো নাই, বেসিক ক্লাস করে নিও, ওখান থেকে তুমি বুঝতে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে কোরোসান একটি রাসায়নিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। কোরোসান একটি রাসায়নিক প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে বলছে। সো কোরোসান মানে হচ্ছে তোমার লোহার উপরে অটোমেটিক মরিচা পড়ার যে বিক্রিয়া, এটাকে কোরোসান বিক্রিয়া বলে। কথাটা বুঝবা। আমার কাছে একটা লোহা আছে, এই লোহার উপরে আমি এখন অক্সিজেন দিব, হাইড্রোজেন প্লাস আয়ন দিব, বিক্রিয়া শেষ করে এই আয়রন 2+ প্লাস পানিতে রূপান্তর হবে, প্রথম স্টেজ। পরবর্তীতে এই আয়রন 2+ এ আবার অক্সিজেনের সাথে এবং পানির সাথে বিক্রিয়া করে Fe2O3NH2O ফেরিক অক্সাইডে রূপান্তর করবে। এই যে আয়রনের উপর একটা নতুন রাসায়নিক পদার্থের রূপান্তর করে ফেললো। নরমাল আয়রন ছিল, বাতাসের সংস্পর্শে এসে একাই বিক্রিয়া করে নতুন যৌগে রূপান্তর হয়ে গেল। এইটাকে বলে মরিচা। এটা ছিল লোহা, এটাকে বলে মরিচা। এটা বিশুদ্ধ, এটা অবিশুদ্ধ। এইটা থেকে এটাই কনভার্ট হওয়ার যে বিক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে কোরোসান। ঠিক আছে? সো এই কোরোসান হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া যেটাতে আমরা সম্পূর্ণ নতুন পদার্থ পাই। ওকে, সো এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এটা পড়ে ফেলো। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার বলতে দেখো তাপমাত্রা বৃদ্ধিতে ইলেকট্রন ও পরিবাহীর তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? তো ইলেকট্রনীয় পরিবাহী মানে কি? একটা পরিবাহীর ভিতরের তড়িৎ পরিবহন যদি ইলেকট্রনের মাধ্যমে ঘটে তখন সেটাকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি। তো এখানে ধরো একটা তড়িৎ পরিবাহী আছে, এর মাঝখানে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রন আছে। দেখো এর মাঝখানে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর মাধ্যমে যদি তড়িৎ পরিবহন ঘটে তাহলে আমরা তাকে তড়িৎ পরিবাহী বলি, ইলেকট্রনীয় পরিবাহী বলি। এখন আমি যদি এখানে টেম্পারেচার বাড়াই দিই তাহলে এই ইলেকট্রনগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, ফলে নিজেদের ভিতর ধাপধাপ করে ছোটাছুটি করবে। তো নিজেদের ভিতর ধাপধাপ করে ছোটাছুটি করলে এখানে ঘর্ষণ সৃষ্টি হয় বা ধাক্কা লাগে, ফলে এখানে রোধ সৃষ্টি হয়। তো রোধ সৃষ্টি হইলে পরবর্তীতে এর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তাহলে যখন আমরা ইলেকট্রনীয় পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করব, এখানে রোধ বেড়ে যাবে বা ধাক্কা বেড়ে যাবে, কলিউশন ঘটবে বেশি। ফলে যেটা হবে যে এর তড়িৎ পরিবহন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাবে। এই কথাটাই সুন্দর করে এখানে লেখা আছে, রিডিং পড়বা, পড়ে এটাই লিখে দিবা। যদি এইটা না লিখো, আমি যেভাবে বুঝালাম এভাবে নিজের ভাষায় লিখলেও তুমি ফুল মার্ক পেয়ে যাবা। কনসেপ্টটা বোঝা বেশি জরুরি। পরে বলছে দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার একটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যা আমরা আগেও দেখছি, এটা রিপিট কোশ্চেন বারবার আসছে, তাই জন্য এভাবে লেখা। তড়িৎ কোষে লবণ সেতুর ভূমিকা কি? এটা আমরা আগেই দেখে আসছি। লবণ সেতুর ভূমিকা কি? আয়ন ব্যালেন্স করে। ওই যে ওখানে যে 5টা পয়েন্ট দেখলাম ওর ভিতর যে কোনো 3টা লিখে দিবা, এটাই হচ্ছে আমার ভূমিকা। ওকে, পরে বলছে দেখো লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া হয় না কেন? তো ভালো করে খেয়াল করবা, এখানে সালফিউরিক অ্যাসিডে
এর সাথে যখন আমি কপারের বিক্রিয়া করাবো, এই সালফিউরিক অ্যাসিডে উপস্থিত হাইড্রোজেন এর চেয়ে কপারের সক্রিয়তা কম। তো আমাদের এটাই লিখতে হবে, সালফিউরিক অ্যাসিডে উপস্থিত হাইড্রোজেনের চেয়ে কপারের সক্রিয়তা কম, ফলে কপার সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। আর যেহেতু প্রতিস্থাপন করতে পারে না, এই জন্য আমরা কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রতিস্থাপন দেখতে পাই না। তো এই জায়গাতে লাস্ট এই লাইনটা লিখে দিবা, এই লাইনটার জন্য 1 মার্ক। সালফিউরিক অ্যাসিড প্লাস কপার কোনো বিক্রিয়া হয় না, এটা লিখতে পারলে 1 মার্ক, আর ব্যাখ্যা লিখতে পারলে 1 মার্ক। 2 মার্কের কোশ্চেন। এই হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো সবাইকে ধন্যবাদ যারা যারা খ নাম্বার এবং ক নাম্বারের টোটাল এই ক্লাসটা করলা। তোমরা সবাই ভালো পরীক্ষা দাও, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।